গুপ্তধনের সন্ধান করতে কার মন চায় না, কিন্তু মজা তো তখন দ্বিগুণ হয় যখন গুপ্তধন খোঁজার চাবি লুকিয়ে থাকে কোনো ধাঁধার আড়ালে। শুনতে থাকুন আজকের গল্প, লেখক কিরণ মাঝির কলমে উদয়গড়ের গুপ্তধন। নিধি জ্ঞানী কৃপা করো ঈশানী, সঠিক দিশা করি চয়ন, চরণ তব পাবে অয়ন। জিততে হলে ভোজ বাজি, জবাব দিক হয় রাজি। প্রজাপতির আসন ঘোরে, জ্যোতিষরাজের ভাগ্য জোরে। যেথা দেবদেবীর অধিষ্ঠান, তথায় পাবে কাঞ্চন সন্ধান। সাবধান তব শিহরে সমন, ভার দিয়ে করো কাঞ্চন হরণ। অতীনের হাত থেকে ডায়েরিটা নিয়ে বিভান খুব মনোযোগ সহকারে পড়তে লাগলো হেঁয়ালি ছড়াটা। অসীম পাশ থেকে ঝুঁকে দেখতে লাগলো। বিভান, অসীম আর অতীন পরস্পরের খুব ভালো বন্ধু। মফস্বলের একটি কলেজে ওরা তিনজনই দ্বিতীয় বর্ষের ছাত্র। বিভান বিজ্ঞান বিভাগে আর অসীম ও অতীন কলা বিভাগে পাঠরত। তিনজনের মধ্যে বিভানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও বুদ্ধিমত্তা একটু বেশি, তাই বাকি দুজন তাকেই দলপতি হিসেবে মেনে নিয়েছে। সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর তিনজন মিলে ঠিক করলো কোথাও বেড়াতে যাবে, তবে জায়গা মনের মতো হয় না। শেষ পর্যন্ত অতীন প্রস্তাব দিল, আমার মামার বাড়ি যাবি? যাওয়াই তো যায়। আর কোথায় রে, সেটা কত দূর? জায়গাটা নাম উদয়গড়। এখান থেকে ট্রেনে ঘণ্টাখানেকের পথ। আমার মামার পূর্বপুরুষেরা ছিলেন ওই অঞ্চলের জমিদার। শোনা যায় তারা ছিলেন অঢেল সম্পত্তির মালিক। অবশ্য এখন কালক্রমে জৌলুস কমতে কমতে ম্লান হয়ে গেছে। বর্তমানে পুরাতন জমিদারি বাড়ি আর কিছু জমি জমা রয়েছে আর কি। তবু মামাদের পুরানো আভিজাত্যটা এখনও কিন্তু থেকে গেছে। এখনও গ্রামের মানুষরা মামাদেরকে কিন্তু খুব সম্মান করে। গেলে মন্দ হয় না ভাই, খাওয়া দাওয়া তো জোরদার হবেই, কি বলিস? শুধু খাওয়া দাওয়া নয়, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। ওহ, তবে তো শোনায় সোহাগা। চল তবে কালকেই বেরিয়ে পড়ি আমরা। সেই মতো ওরা তিনজনে পরদিনই ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে উদয়গড়ের উদ্দেশ্যে। যে স্টেশনে ওরা নামল সেটি একটি ছোট স্টেশন। স্টেশনের পাশেই একটি টি স্টলে চা খেয়ে চাঙ্গা হয়ে নিল তিনজনে। অতীনের মামার বাড়ির স্টেশন থেকে ৬-৭ কিলোমিটার রাস্তা যেতে হবে, তাই একটা টোটো ভাড়া করে নিল ওরা। চারিদিকে রকমারি গাছগাছালি, কত রকমের পাখি উড়ে বেড়াচ্ছে। পিচের রাস্তাটি একটি বিরাট সবুজ মাঠের বুক চিরে এগিয়ে গেছে। ধান ক্ষেত, পূবালি বাতাস, পাখিদের কলতান মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। সবুজ মাঠ বহুদূরে দিগন্ত রেখায় নীল আকাশের সঙ্গে কোলাকুলি করছে। সতেজতা স্নিগ্ধ ছোঁয়ায় জীবনের সমস্ত জটিলতা যেন এক নিমেষে মুছে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য আকষ্ট পান করতে করতে হঠাৎ করেই অসীম বলে উঠল, এখানে আসবার সঙ্গে সঙ্গেই একটি কবিতার কয়েকটি লাইন লিখে ফেলেছি, শুনবি নাকি? নিশ্চয় শুনবো, শোনা। অসীম স্বরচিত কবিতায় মশগুল হল। নীল আকাশে মেলছে ডানা, মুক্ত যত বিহঙ্গ, নয়ন ভরে করব পান, প্রকৃতির রূপরঙ্গ। সাধু 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 সাধু। এইভাবে মজা করতে করতে ওরা পৌঁছে গেল অতীনের মামার বাড়িতে। যখন অতীনের মামার বাড়িতে গিয়ে ওরা পৌঁছল তখন প্রায় সকাল 9:30 বাজে। আগের দিন রাতেই অতীন তার মামাকে ওদের আসবার কথা জানিয়ে রেখেছিল। অতীনের বড় মামা মনমথ রায়চৌধুরী, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তবে এখন আর তিনি ব্যবসা করেন না। মনমথবাবুর
একটি পুত্র ও একটি কন্যা। মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাই আর মেয়ে আমেরিকায় সেটেলড। একমাত্র পুত্র স্ত্রীকে নিয়ে দিল্লিতে থাকে। অতীনের বড় মামা ও বড় মামিকে দিল্লিতে নিয়ে যেতে চেয়েছিল তাদের ছেলে, কিন্তু বড় মামা রাজি হননি। অতীনের ছোট মামা সোমনাথ বাবু স্ত্রী পুত্রকে নিয়ে মুম্বাইতে থাকেন। বছরে একবার হয়তো আসেন, আবার কোনো কোনো বছর আসেন না। জমিদার বাড়ির অন্যান্য শারিকদের কোনো বংশধর বেঁচে নেই, তাই পুরো জমিদার বাড়িটাই এখন অতীনের বড় মামার হেফাজতে। বড় মামা গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি। অতীনের একটি মাত্র মাসি। অতীনের মা সবচেয়ে ছোট। বর্তমানে বড় মামা মনমথবাবু তার স্ত্রী কমলা দেবী আর চাকর বাকরদের নিয়ে জমিদার বাড়িতে বসবাস করেন। কাজের লোক ছাড়াও বড় মামার জমি জমা দেখাশোনা করার জন্য একজন লোক রেখেছেন। তার নাম ব্রজনন্দন। ব্রজনন্দনের মজবুত শারীরিক গঠন, ঝাঁকড়া একরাশ চুল কাঁধ পর্যন্ত নেমেছে, কুতকুতে দুটি চোখে ধূর্ত চাহনি। ব্রজনন্দনই জমিদারির জমিজমা দেখাশোনা এবং সমস্ত হিসেব নিকেশ রাখার কাজ করে। বড় মামাও তার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত মনে থাকেন। অতীনের মামার বাড়িতে পৌঁছে মামা ও মামিমাকে প্রণাম করল ওরা। মামিমা অতীনকে বাড়ির সকলের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। অতীন জানালো সকলেই সুস্থ আছেন। তারপর অসীম আর বিভানের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওদের জন্য দোতলার একটা ঘর ঠিক করা হলো। ব্যাগপত্তর নিয়ে তিনজনে তাদের জন্য বরাদ্দ করা ঘরে এসে বসল। একটু পরেই ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর লুচি, ঘুগনি, আলুর দম আর মিষ্টি দিয়ে জমিয়ে প্রাতরাশ সেরে নিল। তিন বন্ধু আসার আগেই জমিদার বাড়িতে আরও কয়েকজন আত্মীয় স্বজন এসেছিলেন। একে একে সকলের সাথে পরিচয় পর্ব সারা হলো। মনমথবাবুর ব্যবসায়িক বন্ধু অভিরাম রায় তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেড়াতে এসেছিলেন। অভিরামবাবুর ব্যবসা কলকাতার বড় বাজারে। অবকাশ প্রায় পান না বললেই চলে। তবে এবারে আর মনমথবাবুর আমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি। কয়েকটা দিন ছুটি কাটাতে এসেছেন সপরিবারে। আর এসেছিল অতীনের মাসির ছেলে অনিমেষ এবং তার বন্ধু ত্রিদীপ। অনিমেষ এবং ত্রিদীপ দুজনেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। অভিরামবাবুর মেয়ের নাম সুরভি, শান্ত, সুশ্রী। সুরভি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রথম দেখাতেই বিভানের মনে হল সুরভি নামের অর্থের সাথে সঙ্গতি রেখেই সে যেন মনের বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এলো। জমিদার বাড়িটি বেশ কয়েক বিঘা জমি নিয়ে তৈরি। চারিদিকে প্রাচীর ঘেরা, মাঝে জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশে বিরাট একটা পুকুর। পুকুর সংলগ্ন ঘাট নতুন করে সংস্কার করা হয়েছে। বসার জায়গাটা মেরামত করা হয়েছে। সবুজে উদ্ভাসিত নিরিবিলি গ্রামের পরিবেশ। গ্রামের আশেপাশের মেঠো রাস্তায় এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে করতে অতীন প্রশ্ন করল, বলতো 3 অক্ষর দিয়ে একটা ফুলের নাম যেটা বর্ষাকালে ফোটে। মাঝের অক্ষর বাদ দিলে অল্প বোঝায়, আর প্রথম অক্ষর বাদ দিলে যেটা থাকে সেটা ওলটালে নেশার বস্তু হয়। একটু সময় দে, ভেবে বলছি। আচ্ছা, গাছটা কি কাছাকাছি আছে? সেটা এখন বলা যাবে না। এ তো সোজা, আমি সমাধান পেয়ে গেছি। উত্তরটা হবে কদম। মাঝের অক্ষর বাদে হয় কম অর্থাৎ অল্প, আর প্রথম অক্ষরটা কাটলে দাঁড়ায় দম, আর উল্টো করলে মদ, যেটা নেশার জিনিস। কি ঠিক না? একেবারে নির্ভুল। অসীম, তোর ডান দিকে দেখ, গাছটা ওখানেই আছে। আগে বলা গেল না? বলি ফিক করে হেসে ফেলল। দেখা দেখি অন্য দুজনের মুখেও হাসির রেখা দেখা দিল। খানিকক্ষণ পরে ওরা ফিরে এলো নিজেদের রুমে। স্নান সেরে ঘরে ঢুকিয়ে অসীম বলল, বারে ভাই বাহ, দারুণ আবহাওয়া তো এখানকার। জলখাবারের লুচিগুলো বেমালুম হজম হয়ে গেল। খিদে পেট চোচো করছে। একটু সবুর কর, এখনই খাবারের জন্য ডাক পড়লো বলে। ঠিক তখনই দুপুরের খাওয়ার জন্য ডাক পড়ল। দুপুরে খাওয়া দাওয়ায় এলাহি ব্যবস্থা। পুকুরের টাটকা কাতলা মাছের মাথাটা নিল অসীম। খাসির মাংস, চিকেন কারি, চিতল মাছের মুইঠা,
অন্য দুরকম মাছের পদ ছাড়াও ছিল আরও নানা রকম পদের সমারোহ। শেষ পাতে দই মিষ্টি খেয়ে 3 মূর্তি কুপকাত। অসীম ঢেকুর তুলে বলল, খাওয়াটা একটু চাপ হলো ভাই। আহা, খাসা রান্না হয়েছিল। এরপর 3 জনই বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। বিকেলবেলা সকলে মিলে গিয়ে বসল পুকুর ঘাটের বসার জায়গায়। সুরভি তার বাবা মায়ের সঙ্গে একদিকে বসেছিল, মনমথবাবু বসেছিলেন অবিরাম বাবুর পাশে। ত্রিদীপ, অনিমেষ এবং 3 বন্ধু অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে বসল। অনিমেষ অতীনের মাস্তুতো ভাই হলেও দুজনের মধ্যে খুব একটা হৃদ্যতা ছিল না, আবার সম্পর্ক একেবারে খারাপও নয়। অনিমেষের কাছে মাসি ও মেশোর খবর আগে থেকেই নিয়ে রেখেছিল। বিভান অন্যমনস্ক ছিল, মাঝে মধ্যেই সুরভির দিকে তাকাচ্ছিল। অতীন লক্ষ্য করল ত্রিদীপের দৃষ্টিও সুরভির দিকে। পড়ন্ত বিকালে তরু ছায়াময় স্নিগ্ধ পরিবেশে সুরভিকে বেশ মোহময়ী লাগছিল। টুকিটাকি কথাবার্তার পর সকলে ফিরে এলো। সন্ধ্যায় বৈঠকখানার ঘরে বসল সান্ধ্যকালীন চায়ের আসর। কথায় কথায় মনমথবাবু তার পারিবারিক ইতিহাস সম্বন্ধে বলতে লাগলেন। অভিরাম, তোমাকে তো আগেই জানিয়েছি, আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। সেই আমলে তাদের অত্যন্ত প্রভাব প্রতিপত্তি ছিল, আর ছিল বিপুল সম্পদের বারবারন্ত। নানা ধরনের ব্যবসা করে লাভবান হয়েছিলেন তারা। সেই সময় খুব জাঁকজমকের সাথে জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো। গোটা গ্রামের মানুষকে প্রতি বছর অষ্টমীর দিন খাওয়ানোর রেওয়াজ ছিল। সেই সঙ্গে দুস্থদের কাপড় জামা দান করা হতো। একই সঙ্গে তারা প্রজা কল্যাণমূলক অনেক কাজও করেছিলেন, যেমন স্কুল, দাতব্য চিকিৎসালয় স্থাপন প্রভৃতি। পরবর্তীতে ধীরে ধীরে সেই রেওয়াজ বদলাতে থাকে, জৌলুসও কমতে থাকে। আমার প্রপিতামহের সময় অনেকটাই ম্লান হয়ে যায়। আমার প্রপিতামহ ছিলেন খুব হিসেবি লোক। সেই সময় এই এলাকায় ডাকাতের উপদ্রব শুরু হয়। আশেপাশের কয়েকটা জমিদার বাড়িতেও ডাকাতি হয়। প্রপিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চিন্তিত হয়ে পড়লেন। প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি সমস্ত মূল্যবান ধন সম্পদ তিনি লুকিয়ে ফেললেন এবং গুপ্ত সম্পদের সংকেত হিসাবে হেঁয়ালি ছড়া তৈরি করে ডায়েরিতে লিখে রাখলেন। তার উদ্দেশ্য ছিল পরবর্তীকালে বুদ্ধিমান কোনো বংশধর সেই সম্পদ উদ্ধার করে যেন অর্থ কষ্ট থেকে রেহাই পায়। কোনো এক অজ্ঞাত কারণে ডাকাত কিন্তু আসেনি। এর কিছুদিনের মধ্যেই উপেন্দ্র কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমার পিতামহ তখন কাজের সূত্রে বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি যখন পৌঁছলেন, প্রপিতামহ মৃত্যুশয্যায় শায়িত। পিতামহকে ডায়েরিটা দিয়ে ওর মধ্যে গুপ্তধনের সংকেত আছে বলে যান। অবশ্য পিতামহ গুপ্তধন উদ্ধারের চেষ্টা করেছিলেন কিনা আমার জানা নেই। এক সময় আমিও চেষ্টা করেছিলাম গুপ্তধন উদ্ধার করতে, কিন্তু পারিনি। শরিকি ঝামেলা আমাদের নেই। এখন আমাদের বংশের শেষ বংশধর আমরা এই কয় ভাই বোন এবং আমাদের ছেলেমেয়েরা। কেউ হয়তো আর উদ্ধার করতেই পারবে না এই গুপ্তধন, অথচ উদ্ধার করা গেলে খুব ভালো হতো। কথা শেষ করে তিনি পাশের দেওয়ালে রক্ষিত একটি তৈলচিত্রের দিকে তাকালেন। বললেন, ওই যে ওই ছবিটা দেখছো, উনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সকলের দৃষ্টি গেল সুদর্শন সুঠামদেহী এক জমিদারের ছবির দিকে। বাড়ির এই বৈঠকখানা পুরনো আমলের আসবাবপত্র দিয়ে সুসজ্জিত। দামি কাঠের শোকেস আজও আভিজাত্যের গর্বে চকচক করছে। তার উপর সজ্জিত শোপিসগুলোর অপূর্ব কারুকার্য এখনো অবধি অম্লান। একদিকের দেওয়াল জুড়ে পূর্বপুরুষদের তৈলচিত্রের সারি, তাছাড়া অন্যান্য শিল্পকর্মের রকমারি সম্ভার। পুরাতন তলোয়ার বা অস্ত্রশস্ত্র কিছু দেওয়ালে আটকানো ছিল। পশুদের স্টাফড করা মুন্ডু,
বড় দরজাগুলোর মাথার উপর উকি দিচ্ছে। সব মিলিয়ে বাড়ির ভিতর ঢুকলে রোমাঞ্চ অনুভূত হয়। অভিরামবাবু বললেন, তোমার কি ধারণা মনমতো, সত্যিই কি গুপ্তধন কোথাও লুকানো আছে? গুপ্তধন আছে কি নেই তার জন্য হেঁয়ালিটা সমাধান করতে হবে, তবে আমার ধারণা গুপ্তধন নিশ্চিত আছে। বলেই তিনি উঠে তার শোবার ঘরের ভিতর গেলেন। খানিকক্ষণ পরে তিনি ফিরে এলেন একটা চামড়া দিয়ে বাঁধানো ডায়েরি হাতে নিয়ে। ডায়েরির পাতা খুলে তিনি অভিরামবাবুর দিকে বাড়িয়ে ধরলেন। ডায়েরিটা অনেক পুরনো। অভিরামবাবু খুব সাবধানে পাতা উল্টে দেখলেন। এরপর একে একে দেখতে লাগলো সুরভি, অনিমেষ, ত্রিদি, তারপর অতীন। এবার অতীনের হাত থেকে ডায়েরিটা নিয়ে বিভান পড়তে শুরু করলো। সংকেতটা একটা হেঁয়ালি ছড়া। 2-3 বার পড়ল বিভান। অসীমও ঝুঁকে দেখছিল ছড়াটি। এসো না নিধি জ্ঞানী, কৃপা করো ঈশানী, সঠিক দিশা করি চয়ন, চরণ তব পাবে অয়ন, জিততে হলে ভোজবাজি, জবাব দিক হয় রাজি, প্রজাপতির আসন ঘোরে, জ্যোতিষ রাশির ভাগ্য জোরে, যেথা দেব দেবীদের অধিষ্ঠান, তথায় পাবে কাঞ্চন সন্ধান, সাবধান তব শিয়রে সমন, ভার দিয়ে করো কাঞ্চন হরণ। পরের পাতাটা উল্টে দেখল, সেখানে পুজোর উপকরণের জন্য লেখাটা অসম্পূর্ণ। শুধু লেখা আছে বেলপাতা 9টি, মোদক বা লাড্ডু 8টি, রক্তজবা 7টি, তালের বড়া 6টি। লেখাগুলো পড়ে বিভান বেশ চিন্তিত হয়ে পড়ল। এই বিভোর অবস্থায় রাতের খাবারের ডাক পড়ল। সবাইকে নিয়ে খাবার ঘরে চললেন মনমথবাবু। রাতেও খাবারের জম্পেশ আয়োজন। খাবারের আয়োজন দেখে অসীম তো আহ্লাদে আটখানা। আয়েশ করে খেতে লাগলো সকলে। খেতে খেতে বিভান বলল, আপনি যদি অনুমতি দেন, আমি তাহলে কিন্তু ওই গুপ্তধনের খোঁজ করতে পারি। মামাবাবু, এই দায়িত্বটা আমি নিচ্ছি। গুপ্তধন উদ্ধার কিন্তু সবার দ্বারা হয় না, যোগ্য ব্যক্তি প্রয়োজন। ত্রিদীপের কথায় তীব্র শ্লেষ মেশানো ছিল। বিভান অবশ্য এসব কথা গায়েই মাখল না। অসীম কিছু বলতে যাচ্ছিল, বিভান বাধা দেয়। মনমথবাবু বলল, দেখো ছেলেরা, তোমরা যদি তোমাদের ছুটি মাটি করে গুপ্তধনের খোঁজ করতে চাও তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাউকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেব না। যে প্রথম গুপ্তধন উদ্ধার করতে পারবে কৃতিত্ব তারই। খেতে খেতে আর বিশেষ কোনো কথা হলো না। ঘরের ভিতরে এসে বিভান তার ফোনে তুলে আনা হেঁয়ালির ছবি আর অসম্পূর্ণ তালিকার ছবি দুটো দেখছিল। মূল ডায়েরিটা ত্রিদীপ রেখেছে। চিন্তিত মুখে বিভান বসেছিল। তার মনে দ্বন্দ্ব ঘোরাফেরা করছে। হৃদয়ে ডাক সে অবদমন করতে পারছে না। অন্যদিকে তার কৃতকর্মের ফলাফল যদি ভালো না হয় তবে কষ্ট পেতে হবে। এ কথাগুলো অবশ্য কারোর কাছে প্রকাশ করবে না। মনের মণিকোঠায় অদম্য ইচ্ছাটা চাপা দেবে। অসীমের কথায় ভাবনার ঘোর কাটল বিমানের। অসীম বলল, বেড়াতে এসে যে আমরা গুপ্তধনের খোঁজে বেরোবো ভাবতেই পারিনি। উফ, যা হবে না গুপ্তধন পেলে। বিভান অতীনকে জিজ্ঞেস করল, আচ্ছা, তোর মায়ের মুখ থেকে এ ব্যাপারে কিছু শুনিসনি? না রে ভাই, এই প্রথম মামার মুখে ডায়েরিটার কথা শুনলাম। মা হয়তো জানে, জানাতে চায়নি বলে হয়তো বলেনি ব্যাপারটা। তোরা শুয়ে পড়, আমি এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করি। সকালবেলা অতীন ঘুম ভেঙে দেখল বিভান পায়চারি করছে। কখনো ঘুমোলো আর কখন জাগলো ওরা দুজন বুঝতেই পারেনি। আরে তাড়াতাড়ি চল, ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুরে আসতে হবে তো। কিরে, কিছু বুঝতে পারলি? তবে সবটা পারিনি, বুঝলি। প্রথম অংশটা মনে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে বল বল, আর ধৈর্য ধরছে না।
ধীরে বৎস, ধীরে, সময় হোক ঠিক জানতে পারবি। আগে তুই আমার একটা হেয়ালি সমাধান করতো। আবার প্রশ্ন কেন? এমনি বল না। আচ্ছা আমি চেষ্টা করব, বল তোর হেয়ালি। বিভান তার হেয়ালিটা বলে। কুণ্ডলিতে থাকি আমি, এঁকে বেঁকে যাই, বেছে বেছে মানব অঙ্গের চক্ষু আমি খাই। এখানে আমিটা কে বলতো? উত্তরটা আমি জানি, এটাতে আমাকে হারাতে পারবে না। উত্তরটা হবে ধোঁয়া। কারণ ধোঁয়ার কুণ্ডলি চোখে লাগতেই চোখ জ্বালা করে, আবার ধোঁয়া যখন ওপর দিকে উঠতে লাগে তখন তাকে দেখে মনে হয় এঁকে বেঁকে চলছে। অসীম এবার উঠে দাঁড়িয়ে বলে, ভাগ্য উল্টে গেলে কোনো ফল পাওয়া যায়? দেখ, ভাগ্য ইংরেজিতে লাক, আর লাক উল্টালে কলা। একদম ঠিক। এখন চল, সবাই ব্রেকফাস্টে আমাদের জন্য অপেক্ষা করছে। এর খানিকটা পরে ওরা ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। সবাই তখন চা আর ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছে। প্রাতরাশের সময় অভিরামবাবু ত্রিদীপের দিকে তাকিয়ে বললেন, তাহলে মিস্টার ত্রিদীপ, কিছু উদ্ধার করতে পারলে? এখনো সবটা পারিনি আঙ্কেল, তবে 2-1 দিনে সবটা সমাধান করে ফেলবো। আরেক প্রতিদ্বন্দ্বীর কি অবস্থা? সবাই বিভানের মুখের দিকে তাকালো। বিভানের মুখ দেখে মনে হলো সে অপ্রস্তুতিতে পড়েছে। সে উত্তর দিল, না, এখনো সমাধান হয়নি। ত্রিদীপের মুখে একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল। জলযোগ শেষ হলে সবাই যে যার মতো বেরিয়ে পড়ল। বিভান ঠিক করল আজ আবার নতুন করে সবকিছু ঘুরে দেখবে। 2 তলায় জমিদার বাড়িটি প্রায় 150 বর্ষ পুরনো। বাড়িটা পুরনো হলেও দেখে বোঝা যায় এখনো বেশ শক্তপোক্ত রয়েছে। রং চটে যাওয়ার পর কিছু জায়গায় পলিস্তারা খসে পড়েছিল, সেগুলো মেরামত করা হয়েছে, তবে সম্পূর্ণ রং করা হয়নি। সংস্কার করার পর বাইরের কারুকার্যগুলো অবশ্য বোঝা যায়। মূল ফটকের পর দুধারে ঝোপঝাড়। কোনো এক সময় হয়তো ফুলের বাগান ছিল, এখন বুনো ফুল গাছে ফুল ফুটেছে। মাঝখান দিয়ে রাস্তা ছিল। বাড়িটার চারিদিকে প্রাচীর দেওয়া, যার অনেকাংশ ভেঙে পড়েছে। বাড়িটার চারপাশ এখন জঙ্গলে ভর্তি। গাড়ি বারান্দা থেকে কয়েক ধাপ সিঁড়ি উঠে গেছে মূল দরজা পর্যন্ত। মূল দরজা দিয়ে ঢোকার মুখে দুপাশে দারোয়ান ও মালিদের ঘর। ভিতরে 3 দিকে সারি সারি ঘর। একদিকে দুর্গা মন্দির, যেটির এখনো জীর্ণপ্রায় অবস্থা। সমগ্র বাড়িটা জমিদারদের সমৃদ্ধি এবং ঐতিহ্যের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে। বিভান, অতীন ও অসীমকে সঙ্গে নিয়ে চারপাশ ঘুরে দেখতে লাগল। কল্পনায় জমিদার বাড়ির জাঁকজমকপূর্ণ দিনগুলির কথা ভেবে ওরা রোমাঞ্চিত হল। ঘুরতে ঘুরতে বিমানের চোখ পড়ল দোতলার বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে সুরভি ত্রিদীপের সঙ্গে কথা বলছিল। অনিমেষ কিছুটা দূরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। সুরভির পরনে ছিল টিয়া রঙের চুড়িদার, সঙ্গে ম্যাচিং ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া। এত সুন্দর লাগছিল যে বিভান চোখ সরাতে পারছিল না। কিছু কথা বলে সুরভি স্বভাব সুলভ ভঙ্গিতে হাসছিল। ওর হাসি শুনে বিভানের শরীরের রক্ত যেন পাহাড়ি ঝর্ণার বেগে ছুটতে চাইল। ওরা 3 বন্ধু কাছে আসতেই সুরভির চোখে চোখ পড়ল বিভানের। সুরভি জিজ্ঞেস করল, তোমরা কি কোথাও বেড়াতে যাচ্ছ? মামাবাড়ির আশপাশটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আর কি। তোমরা আসবে নাকি? যদিও দেখার মতো তেমন কিছু নেই, তবুও চলো, সময়টা কাটবে। ওরা পিছনের বাগানের দিকে চলল। এক সময়কার স্বাদের বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল বাগান। মাঝে মাঝে ভগ্ন ফোয়ারা, ফোয়ারার পাশে বিভিন্ন ভগ্ন মূর্তি, কোনোটি হরিণ, কোনোটি ঘোড়া, পরিমূর্তি, রাজপ্রহরী, ঈগল ইত্যাদি। একটা পেয়ারা গাছে কতকগুলি পেয়ারা হয়েছিল। বিমান ডাঁসা দেখে কয়েকটি পেয়ারা পেরে এনে
সুরভির হাতে দিল। সুরভির মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। বিভান সুরভিকে জিজ্ঞাসা করল, তোমার হবি মানে শখ কি? আমার শখ হলো গান গাওয়া আর গান শোনা। তবে তো অবশ্যই তোমার গান শুনবো আমরা। বললেই কি শোনাতে হবে নাকি? যাকে তাকে ও গান শোনানো যায় না। বিভান রাগ করে না, তার দিকে ঘুরে বলে, বলো তো, কি সেই সুরেলা জিনিস যার প্রথমে গান শেষেও গান? হকচকিয়ে গিয়ে অনিমেষ ত্রিদীপের মুখের দিকে তাকালো। ত্রিদীপও মাথা চুলকে মুখ ঘোরালো। এমন সময় খিলখিলিয়ে হেসে উঠল সুরভি। বাহ, খুব সুন্দর প্রশ্ন তো, কিন্তু উত্তরটা আমার জানা। বলি তাহলে। অসীম, অতীন ও বিভান তিনজনই একসঙ্গে সম্মতিসূচক ঘাড় নাড়ল। উত্তরটা হবে সঙ্গীত। কেমন? প্রথমে সং অর্থাৎ গান, আবার গীত মানেও গান। বিভান মনে মনে সুরকার বুদ্ধির তারিফ করল। বন জঙ্গলে আর বেশিক্ষণ না ঘুরে ওরা নিজেদের রুমে ফিরে গেল। অসীম বলল, ভাই, আমার একটা কবিতা পাচ্ছে। কবিতা পাচ্ছে মানে? কিসের কবিতা? প্রেমের কবিতা, শুনবি? কথাটা বলেই সে বিভানের মুখের দিকে তাকালো। বিভান চিন্তিত ছিল, বলল, বলি ফেল ভাই, শুনি। কোথায় পাবো তারে, আপন বলবো যারে, যারে লয়ে ঘুরবো আমি প্রেম যমুনার ধারে। হৃদি মোর ভরে যাবে প্রেম পাথরের ভারে, ওরে সে বসত করে মোর স্বপ্ন লোকের ঘরে। ওরে দেখিস, পাথরে যেন চাপা পড়িস নে। অসীম আর চোখে বিভানের দিকে তাকিয়ে বলল, আমি না, অন্য কেউ পড়লেও পড়তে পারে। ভাই, সব আশা তো পূরণ হয় না, তাই না? দুপুরে খাওয়ার পর অসীম বলে, আহা, আজ চিংড়ির মালাইকারি দই কাতলা দিয়ে মধ্যাহ্ন ভোজ গুরুপাক হয়ে গেল রে। এইভাবে চলতে থাকলে চেহারায় হাতিকেও হার মানিয়ে দেব। তা যা বলেছিস বিভান, এখানে তো আমরা আর বেশি দিন থাকতে পারবো না। তোর ধাঁধার সমাধান হলো? আচ্ছা, ঈশানী শব্দের অর্থ কি বলতো? আর এসো না, নিধি, এগুলোর মানে বলতে পারবি? দাঁড়া, এক্ষুনি গুগল করে দেখে বলছি। অতীন সার্চ করে বলল, এসো না কথার অর্থ হলো খোঁজা, আর নিধি মানে হলো গুপ্তধন। আর ঈশানী হলেন দেবী দুর্গা। ঠিক বলেছিস, আমি দেখেছি। তাহলে এই অনুযায়ী প্রথম 2 লাইনের অর্থ দাঁড়ায়, জ্ঞানীজন গুপ্তধনের খোঁজ করবে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে। অর্থাৎ দুর্গা মন্দিরটি ধাঁধার নির্দেশিত স্থান। চল, দুর্গা মন্দিরটি ভালো করে খুঁজে দেখি, কোনো ক্লু পাওয়া যায় কিনা। তিনজনে দুর্গা মন্দিরের ভিতরে ও বাইরের চারপাশ আতিপাতি করে খুঁজল, কিন্তু না, কোনো ক্লু পাওয়া গেল না। বিভান হেয়ালির পরের লাইনগুলো মৃদু স্বরে আওড়াতে লাগলো। ওরা ফিরে এলো ঘরে। দুর্গা মন্দিরের নিশানা তো ঠিক আছে, কিন্তু এরপর কোথায়, কোন দিকে যেতে হবে? মন্দিরের ভিতর বা আশেপাশে কিছুই নেই। পরের লাইনে বলা আছে, সঠিক দিশা করি চয়ন, চরণ তব পাবে অয়ন। এখানে অয়ন মানে রাস্তা, কিন্তু সঠিক দিক কোনটি? বলেই বিভান ধ্যানস্থ হয়ে ভাবতে লাগল। অসীম আর অতীন দুজনেই বিছানায় আতশোয়া হয়ে মোবাইল নিয়ে খুটখুট করে চলল। বিকেলবেলা 3 মূর্তি চলল পুকুর পাড়ে বাঁধানো বসার জায়গায়। অভিরামবাবু, মনমথবাবু, সুরভি আগেই সেখানে উপস্থিত ছিল। অনিমেষ ও ত্রিদীপ হাজির হলো সেখানে। পুকুর ধারে খোলা আকাশের নিচে হালকা বাতাসে সুরভির অলগ্যছা চোখের কাছে চলে আসছিল। সে বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল। বিভান এসে বসার পর অভিরামবাবু ত্রিদীপের উদ্দেশ্যে বললেন,
কি ত্রিদীপ, পারলে কি তুমি ধাঁধার সমাধানটা করতে? হ্যাঁ, পেরেছি বই কি। ধাঁধার প্রথম অংশটা নির্দেশ করছে দুর্গা মন্দিরকে। অবিরামবাবু খুশি হয়ে বললেন, বাহ, এই না হলে ব্রিলিয়ান্ট বয়। তারপর তারপর ত্রিদীপ একটু ভেবে বলল, হ্যাঁ, পরের অংশটা উদ্ধারের চেষ্টা করছি। তোমাদের মধ্যে কেউ যদি গুপ্তধন উদ্ধার করতে পারো তবে খুবই উপকৃত হব। আমাদের নিজেদের উন্নতির সাথে গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে পারবো। বিভানরা এখানে এসে দেখেছে গ্রামের মানুষরা মনমথবাবুদের খুবই ভক্তি শ্রদ্ধা করে। মনমথবাবু সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান। অস্তমিত সূর্যের আলো জলের উপর খেলা করতে করতে ক্রমশ মিলিয়ে যাচ্ছে। সবাই বৈঠকখানায় ফিরে এসে বসল। ব্রজনন্দনকে দেখা গেল অনিমেষ ও ত্রিদীপের সাথে একদিকে সরে গিয়ে কথা বলতে। সান্ধ্য চায়ের আসরে সুরভি বিভানকে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি ধাঁধার সমাধান করতে পারবে? আশা করি খুব শীঘ্রই সমাধান করে ফেলব। সেদিন বিভানকে আরো বেশি চিন্তিত দেখালো। ওর কাছে চ্যালেঞ্জটা আরো কঠিন। অতীন ও অসীম যথারীতি নিজেদেরকে ফোনে ব্যস্ত রাখল। বিভান বিছানা থেকে নেমে পায়চারি করতে লাগল। সকালবেলা অতীন দেখল বিভান ঘরে নেই। অসীমকে ডাকতেই সে বলল, আর একটু ঘুমোতে দে, ও ঠিক ফিরে আসবে একটু পরে। বিভান ফিরল আধ ঘন্টা পর। চোখে মুখে তার আশার আলো। ফ্রেশ হয়ে নিয়ে ওরা নিচে নামলো। কিরে, কোথায় গিয়েছিলিস? আর কতদিন লাগবে গুপ্তধন উদ্ধার করতে? সুরভিরা তো কালই ফিরে যাবে। এর মধ্যে তো গুপ্তধন উদ্ধার করতে পারবি না। আর একটা এক্সট্রা ক্যালি না দেখালে ত্রিদীপই তোর পাখি উড়িয়ে নিয়ে যাবে। অভিরামবাবু ত্রিদীপকেই পছন্দের তালিকায় রেখেছেন। হ্যাঁ রে, শুনেছি। ওর বাবা নাকি বড় সরকারি অফিসার, অনেক সম্পত্তি, আর ত্রিদীপ হলো তার একমাত্র পুত্র। স্মার্ট, পড়াশুনোয় ভালো। কথা শেষ হওয়ার আগেই বিভান হঠাৎই বলে ওঠে, ফিরি মনের খোঁজে, হয়ে মনের ভৃত্য, প্রতি পদে দংশায় আমায় আমার একাকিত্ব। চুপ কর পাগলা, এই সকালে কাঁদবি নাকি? বুকে আয়, আমার সাথে তুইও যে দুঃখের কবি হয়ে উঠলি। অসীমের গলার ভঙ্গিতে অতীন ও বিভানও হেসে উঠল। প্রাতরাশের সময় অভিরামবাবু জানালেন তারা কাল যাবেন না, পরশু দিন বাড়ি যাবেন। তারপর ত্রিদীপকে বললেন, বাবা ত্রিদীপ, তাহলে তোমাদের ক্যাম্পাসিং কবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে আঙ্কেল। আমি বড় কোম্পানিতে চান্স পাবই, কিন্তু তার আগে গুপ্তধন রহস্য সমাধান করব। আমি ছাড়া আর কে করবে? একদিন তোমার বাবার সাথে দেখা করতে যাব, কেমন? দুর্গা মন্দিরের কোনো ক্লু পাইনি, তবে বিশেষ একটা দিকের কথা বলা হয়েছে। আর আমার মনে হয় সেই বিশেষ দিকটা হলো পিছনের বাগানের দিকটা। ধাঁধার প্রথম অংশ নিয়ে ত্রিদীপদার সাথে আমি একমত। ঈশানী হলেন দেবী দুর্গা, অর্থাৎ দুর্গা মন্দিরটি হেয়ালিতে নির্দেশিত স্থান। কিন্তু পরের 2 লাইনের জন্য আমি একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে চাই। সকলে উন্মুখভাবে বিভানকে দেখল। বিভান যুক্তি সাজালো। ছড়া লাইনগুলো ছিল, সঠিক দিশা করি চয়ন, চরণ তব পাবে অয়ন। সঠিক শব্দের ইংরেজি হলো রাইট, আবার রাইট শব্দের আরেকটি অর্থ ডান, যাকে শুদ্ধ ভাষায় বলা হয় দক্ষিণ। অর্থাৎ দুর্গা মন্দিরের দক্ষিণ দিক নির্দেশ করে। মামাবাবুর কথা অনুযায়ী যেহেতু চারিদিকে ডাকাতি শুরু হয়েছিল, তাই জমিদার বাড়ির বাইরে কোথাও ধনসম্পদ লুকোনোর ঝুঁকি তিনি নিশ্চয়ই নেননি। দক্ষিণ দিক মানে পিছনের বাগানের অংশ। পরের ধাপটি বাগানে গিয়ে সমাধান করা যেতে পারে। মনমথবাবুর মুখটা খুশিতে উজ্জ্বল হল। সুরভির মুখেও মিষ্টি হাসির ছোঁয়া। জলখাবারের পর সকলে মিলে বাগানে গেল। তন্ন তন্ন করে খুঁজেও
কিছু সূত্র পাওয়া গেল না। মন খারাপ হলো সকলের। দুপুরে তিনজনে বসে আলোচনা করতে লাগলো ছড়াটি নিয়ে। একটা সময় বিভানকে বেশ উত্তেজিত মনে হলো। তখন বিকেল গড়িয়েছে। বিভান অতীনকে ডাকল। অতীন, আয়, একটা অনুমানকে মিলিয়ে নিতে হবে। অসীম, তুইও তাড়াতাড়ি আয়। কোথায়? আয় না, দেখতেই তো পাবি। বলেই দ্রুত পদে বেরিয়ে গেল। অতীন ও অসীম তার পিছু পিছু ছুটল। বাগানে গিয়ে বিভান ভাঙা ফোয়ারাগুলোর কাছে কি যেন খুঁজতে থাকে। তখন আলো কমে এসেছে। একসময় একটা ঘোড়ার মূর্তির সামনে এসে দাঁড়ায়। মূর্তিটি কিন্তু প্রায় অক্ষতই আছে। মনে হয় বিশেষ কোনো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। মূর্তিটির কাছে এসে বিভান উল্লসিত হয়ে উঠল। কি কারণে বিভান উল্লসিত সেটা বুঝতে না পেরে অসীম বলল, কি রে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করলে বল ব্যাপারটা। হয় হয় ভাই, হয়। কি হয়? আচ্ছা, বুঝিয়ে বলছি শোন। ছড়া লাইনটা ছিল, জিততে হলে ভোজবাজি, জবাব দিক হয় রাজি। এখানে হয় কথাটি ঘোড়ার একটি সমার্থক শব্দ। লক্ষ্য করে দেখ, ঘোড়ার মূর্তিটা মন্দিরের ঠিক দক্ষিণে অবস্থিত। এবার ঘোড়ার মুখটাকে জবাব দিক অর্থাৎ উত্তর দিকে ঘোরাতে হবে। আয় আয় আমার সাথে, আয়, হাত লাগা। কিন্তু এখন এই অন্ধকারে কাজটা না করে কাল সকালে করলে হতো না? অসীমও সায় দিল অতীনের কথায়। বিভান বলে, আমাদের হাতে সময় কম, যত তাড়াতাড়ি অনুমানটাকে সত্যিতে পরিণত করা যায় ততই মঙ্গল আমাদের। অসীম এবং অতীনের সহায়তায় বিভান ঘোড়ার মুখটা ঘোরানোর চেষ্টা করল। একটা কড়কড় শব্দের সঙ্গে ঘোড়াটা ঘুরতে শুরু করল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিভান। হঠাৎই বিভান বলল, ঘোড়াটার মুখ যেদিকে ছিল সেদিকে করে দে, কাল সকালে পরবর্তী স্টেপ নেব। বিভানের কথা মতো ওরা ঘোড়াটাকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে এলো। ঘোড়ার মূর্তিটা যে ভাঙা ফোয়ারার পাশে অবস্থিত, সেটার বেশিরভাগ অংশ ভাঙাচোরা, কিন্তু মাঝখানের পদ্মফুল আকৃতির অংশটা তেমন কোনো ভাঙন ধরেনি। এটাও হয়তো বিশেষভাবে তৈরি। তখনকার মতো সেখান থেকে ওরা ফিরে আসে। বৈঠকখানায় ঢুকেই লক্ষ্য করল সুরভি, মন্মথবাবু সকলে বেশ মনোযোগ সহকারে ত্রিদীপের বক্তব্য শুনছেন। ত্রিদীপ বেশ উৎফুল্ল কণ্ঠে বলে চলেছে, ভাঙা ফোয়ারার পাশে যে ঘোড়ার মূর্তিটা, ওটার কথাই হেয়ালিতে বলা হয়েছে। ওই ঘোড়ার মূর্তিটাকে মন্দিরের দিকে মুখ ঘোরাতে হবে। আপাতত এইটুকু আমি উদ্ধার করতে পেরেছি, পরের অংশটা নিয়ে ভাবছি। সাব্বাস সাব্বাস। সুরভি বেশ সপ্রশংস দৃষ্টিতে ত্রিদীপের দিকে দেখল। অবিরামবাবু ঘোষণা করলেন, গুপ্তধন উদ্ধার দেখে তবেই তিনি বাড়ি ফিরবেন। তারপর বিভানের উদ্দেশ্যে বললেন, কি হে ছোকরা, তোমরা তো দেখছি প্রতিযোগিতায় হেরে যাচ্ছ, আরো দম লাগাও। ভীষণ রোমাঞ্চ অনুভব করছি। কখনো ভাবিনি এরকম ভাবে গুপ্তধন উদ্ধারের সাক্ষী হতে পারবো। বিমানের মুখটা থমথমে হয়ে উঠল। ঠিক এমন সময় লোডশেডিং হলো। বাইরে তখন জ্যোৎস্নার আলোয় চারদিক প্লাবিত। এমার্জেন্সি এবং হ্যারিকেনের আলো জেলে সকলে মিলে ছাদে গেল। ছাদে তখন নরম জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস বইছে। কোথা থেকে নাম না জানা ফুলের সৌরভে বাতাস মোমো করছে। বিমানের মনটা খারাপ হয়ে আসছে। অতীন ও অসীম কিছু বলছে না। ওরা দুজন হয়তো সত্য ফাঁস করতে পারত, কিন্তু বিভান বারণ করেছে। ভিতরে ভিতরে দুজনেই অস্বস্তি বোধ করছিল। ছাদের ধারে দাঁড়িয়ে সুরভি তার মা আর কমলা দেবীর সঙ্গে মৃদুস্বরে কথা বলছিল। মোম জোছনা সুরভিকে ভিজিয়ে দিচ্ছিল। বিভান মুগ্ধ দৃষ্টিতে একবার দেখেই মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর ইলেকট্রিক এলের সকলে নেমে এলো। রুমে এসে বিভান গম্ভীর মুখে মোবাইলে সার্চ করতে থাকলো, কিন্তু নেট স্লো থাকার কারণে বিরক্ত হলো। তুই যে ওই সমাধানটা জানিস, সেটা সবার সামনে বলতে দিচ্ছিস না কেন বলতো?
সুন্দরী মেয়েটার সামনে ত্রিদীপ কেমন নিজের ক্রেডিট নিচ্ছিল দেখলি? বিমানের মুখ থেকে দীর্ঘশ্বাসের সঙ্গে কতগুলি লাইন বেরিয়ে এলো। স্বপ্নে বিভোর দুই আঁখি মোর, নিরাশার জলে ভরা, প্রসারিত বাহু ভাঙা মনোদ্বার, দেখো আমি তুমি হারা। অসীম কিছু বলতে চাচ্ছিল, এমন সময় অতীনের ফোন বেজে উঠল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দেখে অতীন ফোন নিয়ে ছাদের দিকে চলে গেল। খানিক পরে যখন ফিরে এলো তখন তাকে উত্তেজিত মনে হলো। দুজনকে ডেকে বলল, শোন, একটা গুপ্ত কথা জানতে পেরেছি। কি গুপ্ত কথা? অতীন যা জানালো তার সারমর্ম এই। ফোনটা নিয়েও যখন ছাদে গেল তখন অনিমেষ ছাদে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কয়েকটা কথা কানে আসতেই অতীন লুকিয়ে শুনল অনিমেষের কথা। অনিমেষ বলছিল ফিরতে কয়েকদিন দেরি হবে, ত্রিদীপ একটি মেয়েকে পটানোর চেষ্টা করছে, অবশ্য অন্য দুটো গার্লফ্রেন্ডকেও বসে রেখেছে। অতীন আরও জানালো অনিমেষ ও ত্রিদীপ বিকেলে ওদের পিছু নিয়ে ওদের সমস্ত কর্মকাণ্ড দেখে নেয়, তারপর ওদের আগে ফিরে আসে। হিয়ালি ছড়ার সাথে সামঞ্জস্য রেখে আন্দাজে কথাগুলো বলছে ত্রিদীপ। বক্তব্য শেষ করে অতীন বিভানের দিকে তাকায়। বিভান শুধু বলে, এই তো সত্যের জয় অবশ্যম্ভাবী। সে রাতে অসীম অতীন ঘুমিয়ে পড়ার পরেও বিভান পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ভাবতে থাকে। পরদিন সকালে প্রাতরাশের পর সকলে বাগানে এলো। বাগানে গিয়ে অনিমেষ ও ত্রিদীপ ঘোড়ার মুখটা মন্দিরের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করল। অতীনকেও হাত লাগাতে বলল। অভিরামবাবু ও মনমথবাবু দেখলেন শব্দ তুলে ঘোড়ার মুখ মন্দিরের দিকে হল, কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষিত হল না। সুরভি খুশিতে হাততালি দিয়ে উঠল। অভিরামবাবু জিজ্ঞেস করলেন, তাহলে এবার কি করতে হবে? ত্রিদীপ মাথা চুলকে ভাবনায় পড়ল। ঠিক এই সময় বিভান কাজে লেগে পড়ল। ফোয়ারার মাঝখানে যে পদ্মফুলের মতো অংশটা ছিল সেটা অসীম ও অতীনের সাহায্য নিয়ে ঘোরাতে চেষ্টা করল। প্রথমে কিছুতেই ঘোরাতে পারল না, কিন্তু উল্টো দিকে ঘোরাতে চেষ্টা করতেই শব্দ তুলে ঘুরতে লাগল। গুনে গুনে ঠিক 12 বার। 12 বার ঘোরাবার পর বিকট ঘড়ঘড় শব্দ শোনা গেল। ফোয়ারার একটা অংশের পাথর নিচের দিকে বসে গেল, আর দেখা গেল সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গের ভিতরটা অন্ধকার। বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছিল ঘোরানো পাথরের সিঁড়ি ক্রমশ নিচের দিকে নেমে গেছে। অভিরামবাবুর চোখ বিস্ফারিত। মনমথবাবু এগিয়ে বিভানের পিঠ চাপড়ে বললেন, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। অনিমেষ ও ত্রিদীপ কোনো কথাও বলল না, মাথায় নিচু করে থাকল। অতীন বাড়ির ভিতর থেকে কয়েকটি টর্চ ও লাঠি জোগাড় করে আনল। বিভান বলল, সুড়ঙ্গের মধ্যে বিষাক্ত গ্যাস থাকতে পারে, অপেক্ষা করা যাক বাইরে। খুব সাবধানে আমাদেরকে সবাইকে নিচে নামতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিদ্ধান্ত হলো প্রথমে অতীনরা 3 বন্ধু নামবে। সব কিছু ঠিকঠাক থাকলে সবাইকে নিচে ডেকে নেওয়া হবে। উত্তেজনায় ওদের বুক ঢিপ ঢিপ করছিল। না জানি নিচের সুড়ঙ্গে কি আছে, আদৌ গুপ্তধন পাবে কি। এরপর 3 জনে খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকল। টর্চের আলো ফেলে ভালো করে দেখে বিভান আগে নামছে, তারপর অসীম ও অতীন। একটা ভ্যাবসা গন্ধ নাকি এলো। কিছুটা নামার পর সমতল মতো জায়গা পড়ল। চারিদিকে মাকড়সার জাল। বিভান বিস্মিত হলো, ভিতরে এগুলো এলো কিভাবে। এবার পাশের দিকে একটা সংকীর্ণ গুহার মুখ। গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে এগিয়ে যেতেই প্রশস্ত গুহা। লক্ষ্য করল গুহাটা চৌকো, চারদিকে 4টি দেবদেবীর মূর্তি। পাশের দেওয়াল ও সিলিংয়ের মাঝে লোহার নল। বিভান বুঝল
এই নলগুলো নিশ্চয়ই উপরে কোনো জায়গায় উন্মুক্ত আছে, সেখান দিয়েই মাকড়সার বা অন্য কিছুর প্রবেশ ঘটতে পারে। অসীম আনন্দে চেঁচিয়ে ওঠে, এই তো মিলে গেছে, যেথা দেবদেবীর অধিষ্ঠান তথায় পাবে কাঞ্চন সন্ধান। ও হো হো হো। উপর থেকে মনমতো বাবুর উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা গেল। বিভানরা নিচে গিয়ে আশ্বস্ত করল, নেমে আসুন, এখানে সবটা ঠিক আছে। একে একে সকলে এলো। ত্রিদীপ এসেই বলল, কোথায় গুপ্তধন? এখনো পাইনি। টর্চের আলোয় তন্ন তন্ন করে খুঁজেও গুপ্তধন পাওয়া গেল না। হেয়ালি অনুযায়ী সব মিলে যাচ্ছে, এখানেই তো থাকা উচিত। বলেছিলাম না, গুপ্তধন উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তির দরকার। কেউই গুপ্তধন উদ্ধার করতে পারবে না। আমার অবশ্য সন্দেহ আছে গুপ্তধন আদৌ আছে কিনা। গুহার চার দেওয়াল, মেঝে ও সিলিং শক্ত নিরেট পাথরের তৈরি, উপরের দিকে শুধু লোহার নল। এতগুলো মানুষের যখন শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না, সুতরাং নলগুলি বায়ু চলাচলের রাস্তা। বিভান গভীর চিন্তায় মগ্ন। ঠিক এই সময় উজ্জ্বল আলোর ছটায় সকলে সচকিত হয়ে উঠল। চারজন সঙ্গী নিয়ে ব্রজনন্দন ভিতরে প্রবেশ করল। তাদের দুজনের হাতে দুটো এমার্জেন্সি লাইট, অন্য হাতে ধারালো ছুরি। ব্রজনন্দনের হাতের ছুরিটা ঝিকমিক করছে। তখন তার আলাদা মূর্তি এসেই গুপ্তধন কোথায় জানতে চাইল। পাওয়া যায়নি শুনে রেগে আগুন হয়ে গেল। তার ভালো মানুষের মুখোশ খুলে গেছে। তখনই তার নিজের মুখ থেকে আসল সত্যিটা জানা গেল। দুর্ধর্ষ যে ডাকাতের ভয়ে মনমতো বাবুর প্রপিতামহ গুপ্তধন লুকিয়েছিলেন, ব্রজনন্দন ছিল তারই বংশধর। আমার পূর্বপুরুষ ডাকাতি করতে গিয়ে মারাত্মকভাবে জখম হন। সেই জখম ক্রমশ বিষাক্ত হয়ে যায়, তা থেকেই মৃত্যু। তার মৃত্যুর পর উপযুক্ত দলপতির অভাবে দল ভেঙে যাওয়ায় ডাকাতি বন্ধ হয়। কিন্তু গুপ্তধনের কথা শুনেছি বাবার কাছে। আমিও সুযোগের অপেক্ষায় ছিলাম। কর্মচারী হিসেবে প্রথমে বিশ্বাস অর্জন করি, তারপর সমস্ত কিছু নখদর্পণে করে নি। এতদিন কিছুতেই কোনো সূত্র পাচ্ছিলাম না, কিন্তু এবার পেয়েছি। সব আমার হবে, আমার একার। আমার পূর্বপুরুষদের অপূর্ণ স্বাদ আমি পূর্ণ করব। অট্টহাসিতে ফেটে পড়ল ব্রজনন্দন। ব্রজনন্দনের লোকেরা বিভানদের সকলকে ঘিরে রেখেছিল। ত্রিদীপকে বলল, ভেবেছিলাম তুই পারবি, কিন্তু পারলি না। তারপর বিভানের উপর ক্রূর দৃষ্টি হেনে আদেশ দিল, এই চক্রা, তাড়াতাড়ি গুপ্তধন খুঁজে বের কর, তা না হলে সব কটাকে এখানেই শেষ করে দেবো। কাক পক্ষেও টের পাবে না। ঘটনার আকস্মিকতায় সকলে হতভম্ব হয়ে গিয়েছিল। ভয়ে সিটিয়ে রয়েছে তারা। ব্রজনন্দনের একটা সাগরেদ সুরভির সামনে ছুরি উঁচিয়ে ধরেছিল। সুরভিকে দেখে মনে হচ্ছিল প্রচন্ড ভয় পেয়েছে। অসীম আর অতীনের অবস্থাও একই। বিভান দরদর করে ঘামছিল, মাথা কাজ করছিল না। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটা কোনোদিন ভাবেনি। মনমথবাবু জড়ানো গলায় বললেন, প্রপিতামহ মিথ্যে লেখেননি, গুপ্তধন নিশ্চয়ই আছে। তবে ব্রজনন্দন শেষে তুমি বিশ্বাসঘাতকতা করলে। চুপ কর বুড়ো ভাম, আমি যা বলছি তাই তাড়াতাড়ি। বিভান নিজেকে শান্ত করার চেষ্টা করল। চৌকো গুহাটির চারটি দেবদেবীর মূর্তিগুলো ছিল যথাক্রমে ভগবান শিব, গণেশ, মা কালী এবং শ্রীকৃষ্ণ। বিভান চোখ বন্ধ করে চিন্তামগ্ন কণ্ঠে অসীমকে জিজ্ঞেস করল, অসম্পূর্ণ উপকরণ তালিকায় কি কি ছিল বলতো? বেলপাতা 9টি, মোদক বা লাড্ডু 8টি, রক্তজবা 7টি, তালের বড়া 6টি, তাই তো? অসীম সায় দিল। বিভান এবার শিব মূর্তিটাকে ঘোরাতে চেষ্টা করল। দেখা দেখি অসীম আর অতীন হাত লাগালো। একটু চেষ্টা করতে মূর্তিটা ঘর ঘর শব্দ তুলে ঘুরতে লাগলো।
শিব মূর্তিটাকে 9 পাক ঘোরালো। এবার গণেশ মূর্তিটাকে 8 পাক, মা কালীর মূর্তিটাকে 7 পাক, শ্রীকৃষ্ণের মূর্তিটাকে 5 পাক ঘুরিয়েও কিছু বোঝা গেল না। অথচ প্রত্যেকবারে শব্দ শোনা যাচ্ছে। 6 পাক ঘুরতেই ঘর ঘর শব্দে গুহার মাঝখানে একটা পাথর নিচের সরে খোপে ঢুকে গেল। চৌকোনা গর্তের সৃষ্টি হল। সকলে চমকে উঠল। ব্রজনন্দন হুঙ্কার দিয়ে উঠল, কেউ নড়বে না, সব ধনসম্পদ তার। উপর থেকে উঁকি দিয়ে দেখা গেল নিচে বড় একটা বাক্স। টর্চের আলোতেও বোঝা যাচ্ছে বাক্সের উপর সুন্দর কারুকার্য করা আছে। বাক্সের পাশে বড় একটা পাথর পড়ে আছে। দুজন সাগরেদকে উপরে পাহারায় রেখে অপর দুজনকে নিয়ে গর্তের মধ্যে নামল ব্রজনন্দন। বিভান কিছু বলতে যাচ্ছিল, ব্রজনন্দন চেঁচিয়ে তাকে থামিয়ে দিল। লোভে চকচক করছিল তার চোখ। একজন সাগরেদ পকেট থেকে কিছু একটা বের করে বাক্সের তালাটা খুলে ফেলল। ডানা তুলতেই সকলের চোখ ছানা বড়া। রাশি রাশি মণিমুক্ত সোনাদানা টর্চের আলোয় ঝলমল করে উঠল। ব্রজনন্দন যেন আনন্দে পাগল হয়ে উঠল। দুহাতে মুঠো মুঠো সোনাদানা নিয়ে উপরের দিকে হাত ছড়িয়ে হাসতে লাগল। এখন কারোর কিছু করার নেই। খানিক পরে সমস্ত কিছু বাক্সের মধ্যে ভরে বাক্সটাকে 3 জনে ধরে উপরে তুলতে চেষ্টা করল। আর তখনই ঘটে গেল ভয়ানক ঘটনা। বাক্সটাকে তুলতেই গর্তের পাশের দেওয়াল থেকে তীক্ষ্ণ ফলা বেরিয়ে 3 জনের বুক পেট ফুঁড়ে দিল। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল 3 জনে। এদিকে ওদের অবস্থা দেখে উপরের লোক দুটি কিং কর্তব্য বিভোর হতেই বিমানরা সঙ্গে আনা লাঠি দিয়ে 2 জনের হাতে জোরে আঘাত করল। তারপর এলো পাথাড়ি মারতে লাগলো। লোকগুলো কাহিল হলে ওদেরই জামা দিয়ে হাত বেঁধে ফেলল। এদিকে বাক্সটি আবার যেখানে ছিল সেখানে পড়ে যাওয়ায় তীক্ষ্ণ ফলাগুলো আবার ভিতরে ঢুকে গেছে। কিন্তু ব্রজনন্দন ও তার সঙ্গীদের অবস্থা খারাপ। জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। বিমান ধাঁধার শেষ অংশটা মনে মনে স্মরণ করল। সাবধান তব শিওরে সমন, ভার দিয়ে করো কাঞ্চন হরণ। চৌকো গর্তের পাশে ঘুরতে ঘুরতে বিমান হঠাৎ লাফ দিয়ে নিচে নামল। সবাই ভয়ে চেঁচিয়ে উঠল। বিমান অসীম আর অতীনকে ডেকে নিল নিচে। 3 বন্ধুতে মিলে রক্তাক্ত ব্রজনন্দনদের সুরঙ্গের বাইরের উপরে তুলে দিল। তারপর মনমতো বাবুর সাহায্যে লোক ডেকে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। যত খারাপ লোক হোক, চোখের সামনে ওইভাবে মরতে দেওয়া যায় না। আবার সবাই ফিরে এলো সুরঙ্গের ভিতর। বিমান অতীনদের নিয়ে চৌকো গর্তের ভেতর নামল। পাশে পড়ে থাকা বড় পাথরটাকে ধীরে ধীরে বাক্সের জায়গায় আনতে থাকে। প্রতি মুহূর্তে ভয়। এই বুঝি ফলাগুলো বেরিয়ে এসে 3 জনকে ফুঁড়ে দেয়। সুরভি মুখে চাপা দিয়ে দাঁড়িয়ে রইল। শেষ পর্যন্ত পাথরটাকে পুরোপুরি বাক্সের জায়গায় রাখতে সমর্থ হল তারা। নিশ্চিন্ত মনে বাক্সরা গর্তের উপর তুলল। মনমথবাবু বিমানকে জড়িয়ে ধরলেন। অভিরামবাবু বিমানের বুদ্ধি ও সাহসের প্রশংসায় পঞ্চমুখ হলেন। সুরভির মুখেও একখানি সুন্দর হাসি খেলে গেল। সেদিন সন্ধ্যায় বৈঠকখানায় সান্ধ্যকালীন আড্ডা জমেছে। অতীন বলল, এবার পুরো ধাঁধাটা ব্যাখ্যা করে বলতো ভাই। হেয়ালির প্রথম 4 লাইন তো আগেই ব্যাখ্যা দিয়েছি। পরের লাইন দুটি ছিল, জিততে হলে ভোজবাজি, জবাব দিক হয় রাজি। এখানে হয় শব্দের অর্থ ঘোড়া, জবাব মানে উত্তর দেওয়া অর্থাৎ উত্তর দিক, রাজি মানে ঘোড়ার মুখ উত্তর দিকে করতে হবে। তাহলে ভোজবাজি জিততে অর্থাৎ সাফল্য পেতে হলে ঘোড়াটিকে উত্তরমুখী করতে হবে। এটা একটি বিশেষ লক সিস্টেম। এটা খুললে তবেই পরবর্তী লক খুলবে। এর পরের লাইনগুলো ছিল, প্রজাপতির আসন ঘোরে, জ্যোতিষ রাশির ভাগ্য জোরে। এখানে প্রজাপতি বলতে ব্রহ্মাকে বোঝানো হয়েছে।
তার আসন হলো পদ্ম, অর্থাৎ পদ্মটিকে ঘোরাতে হবে। কিন্তু কতবার? আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে রাশির সংখ্যা 12টি, যেমন মেষ, বৃশ্চিক, মিথুন, কুম্ভ ও ইত্যাদি ইত্যাদি। তাই 12 বার ঘোরানোর সিদ্ধান্ত নিয়ে এটাকে। আমার অনুমান সঠিক ছিল। আর ঠিক এর পরের অংশটা ছিল, যেথা দেবদেবীদের অধিষ্ঠান তথায় পাবে কাঞ্চন সন্ধান। চৌকো গুহায় পৌঁছে আমরা পাথরের তৈরি দেবদেবীদের মূর্তি দেখতে পেলাম। সবকিছুই মিল ছিল, কিন্তু গুপ্তধন পেলাম না। তারপর ব্রজনন্দনের আবির্ভাব, ভাবনায় ছেদ পড়ল। মাথা ঠান্ডা করলাম অনেক চেষ্টায়। তারপর অসম্পূর্ণ উপকরণ তালিকা নিয়ে ভাবলাম, আর তখনই কয়েকটি বিষয় মনে পড়ল। বেলপাতা দিয়ে সাধারণত পূজা হয় দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের। তাহলে বেলপাতার সংখ্যাটা নিশ্চয়ই মূর্তিটা ঘোরানোর সঙ্গে সম্পর্কযুক্ত। আবার মা কালীর পূজায় রক্তজবা ব্যবহৃত হয়, গণেশ পূজায় মোদক বা লাড্ডু বিশেষভাবে সমাদৃত, আর তালের বড়া নন্দোৎসবের সঙ্গে জড়িত, অর্থাৎ শ্রীকৃষ্ণর সঙ্গে জড়িত। সেই ভাবনা থেকেই আমি কাজ করেছি, আর ফলাফলও সামনে। তবে আমি ব্রজনন্দনকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু সে শোনেনি আমার কথা। ভার দিয়া করো কাঞ্চন হরণ, অর্থাৎ ভার চাপিয়ে ব্যালেন্স করে তবেই বাক্স বের করতে হবে। সেটা না করলেই ফলা বেরিয়ে আসবে। সেই জন্য বড় পাথরটা রাখা ছিল। বিভান থামল। অবিরাম বাবু কাছে এসে বললেন, আমি ভুল ভেবেছিলাম, তুমিই আসল বিজয়ী। সময় সুযোগ পেলে একবার তুমি আমাদের বাড়ি যেও, কেমন? ত্রিদীপ ও অনিমেষ এসে করমর্দন করে ভুল স্বীকার করল। পরদিন বাড়ি ফেরার পালা। অনিমেষ ত্রিদীপ আগেই বেরিয়ে গেল। স্টেশনে এসে বিদায় বেলায় অতীন বলল, গান শোনাটা পাওনা থাকলো, কিন্তু আবার যখন দেখা হবে তখন শোনাবো। এখন আসি, টাটা। ওরাও হাত নেড়ে বিদায় জানালো। ট্রেনে ওঠার আগে সুরভি আর চোখে একবার বিভানের দিকে দেখল। সব শেষে 3 বন্ধু ট্রেনে উঠল। বিদায় উদয়গড়। যে গুপ্তধন উদ্ধার হয়েছে তার মূল্য কয়েক কোটি টাকা। ব্রজনন্দনের অবস্থা স্থিতিশীল। অপর 2 স্যাঙাতকে ধমক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মনমথুবাবু গুপ্তধনের বাক্স থেকে বিভানকে একটি হীরের আংটি উপহার দিয়েছেন। আরও কিছু দিতে চাইলেও বিভান নেয়নি। বাকি সকলকেও কিছু না কিছু উপহার দিয়েছেন তিনি। বিভান ফোনের লক খুলে কিছু করতে যাচ্ছিল, সেই সময় অসীমের মায়ের ফোন এলো। কোনো কারণে অসীমের ফোন লাগছিল না, তাই খবর জানতে বিভানের কাছে ফোন করেছে অসীমের মা। অসীম, অতীন ও বিভানের মাঝে বসেছিল। ফোনে কথা শেষ করে কল কাটতে গিয়ে সদ্য আসা হোয়াটসঅ্যাপ মেসেজে টাচ হয়ে যায়। মেসেজটা টিউন 5 নামের কারোর কাছ থেকে এসেছে। অসীম ফোনটা অতীনকে দিয়ে বলল, জোরে জোরে পড়তো ভাই, কি লেখা আছে? ততক্ষণে বিভান বুঝতে পেরে গেছে। সে উঠে ফোনটা নিতে গেল, কিন্তু অসীম উঠতে দিল না, জড়িয়ে ধরে বসে রইল। অতীন বলল, টিউন 5 কে রে ভাই? এর সমাধান আমি জানি। টিউন মানে সুর, আর 5 মানে রোমান হরফে ভি, সুরো ভি। তুই পড় না ভাই, আমি শুনি। তোর গুড কান্ট্রি নটের কথা কিন্তু বলে দেবো সবাইকে। যা বলে দে সবাইকে। গুড মানে ভালো, মানে সু, আর কান্ট্রি মানে হলো দেশ, আর নট মানে না, অর্থাৎ সুদেশ না। তারপর জোরে বলে ওঠে, অসীম, তুইও এবার ডুবে ডুবে জল খাচ্ছিস? হতচ্ছাড়া, মেসেজটা পড় না রে। বিভান পাঠিয়েছে, মৃগনয়না চন্দন সুশোভিতা, হৃদয় বাসিনী কাঞ্চনা, তোমারে সঁপেছি মন, না পায় যেন বঞ্চনা। ওদিক থেকে উত্তর দিয়েছে সুরভি, প্রেম মোর রন্ধ্রে রন্ধ্রে, প্রেম মোর শিরায় শিরায়,
আমার মন হারিয়ে গেছে তোমার মনের ভুল ভুলাইয়াই। কবিতা পড়া শেষ হতেই 3 বন্ধু একসাথে সশব্দে হেসে উঠল। ফাঁকা কামরায় 3 বন্ধুর হাসির শব্দ আর ট্রেনের শব্দ মিলেমিশে একাকার হয়ে বাতাসে মিলিয়ে গেল। শুনছিলেন আজকের গল্প উদয়গড়ের গুপ্তধন। গল্প পাঠে এবং ব্রজনন্দন আমি সায়ন, বিভান বাল্মীকি, অতীন বাস, অসীম সাগর নীল, মনমথবাবু স্বরূপ, অভিরামবাবু এবং অনিমেষ রাহুল, ত্রিদীপ নীল, সুরভি অঙ্কিতা। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা ধন্যবাদ জানাই লেখক কিরণ মাঝিকে আমাদের এই পরিবেশনায় পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।